বিএনপির টাকা মেরে মোদির বন্ধু পালিয়ে যাবেন, আর জনগণের টাকা মেরে অভিষেক বাবুর বন্ধু ভানুয়াতু না পান্তুয়া কোন একটা দ্বীপে চলে যাবেন, তাহলে তাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিল? তাদের বংশধররা, তাদের পিতৃপুরুষের বাপ ঠাকুরদার লড়াইয়ের ফসল। এই জায়গাটা আপনি বললেন যে বিজেপি টাকা দিচ্ছেন, একই কথা তো তৃণমূল বলছে। বিপুল ভোটে জয়যুক্ত করুন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদের মুখ। তৃণমূল বিজেপিকে সরিয়ে দিন, বামপন্থীদেরকে নিয়ে আসুন, কাটমানিরও সমস্যা থাকবে না, আপনার এলাকারও কাজ হবে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার যেটা বলছেন যে 1,00,000 কোটি টাকা ঋণ ওয়েস্ট বেঙ্গলের মাথায় রেখে সিপিএম চলে গেছে। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী 2011 সালে সিপিএম এর ডিএটা চালু করে দিতে পারে। ওটার জন্য আলাদা অধিগ্রহণের প্রয়োজন, ডাকব্যাগের জমি, সেই জমি কার হাতে আছে দেখতে তো হবেই। এইটা তৃণমূল করতে পারছে না এই ভয়ে, তাহলে সেই তদন্তটা কেন শেষ হলো? নমস্কার, আমি রঞ্জিত। ওয়েলকাম টু আর অ্যানাদার এপিসোড ডিআরএস পডকাস্ট। আচ্ছা, আপনারা সবাই তো জানেন যে আমাদের একটা বড় খারাপ সময় গিয়েছিল, সেটা হলো কোভিড পিরিয়ড। সে সময় আমরা সাধারণ মানুষেরা সবাই কিন্তু ঘরবন্দি ছিলাম এবং ঘরে ঘরে বলতে গেলে কোভিডের একটা প্রাদুর্ভাব ছিল। আমাদের বাড়িতেও হয়েছে, যেখানে আমাদের মা, মাসি, বাবা, কাকা সবাই কোভিডে আক্রান্ত। আমি নিজে সন্তান হয়ে হয়তো তার কাছে পৌঁছাতে পারিনি। তার কারণ একটাই ছিল, আমারও হয়তো সংক্রমণটা হতে পারে এবং আমিও নিজে কোভিডে আক্রান্ত হতে পারি। কিন্তু সেই সময়ে যারা বা যে ইউনিট আমাদের পাশে ছিল, সর্বদা আমাদের সাথে ছিল, এক কলে তারা আমাদের বাড়িতে মুদি দোকানের জিনিসপত্র বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল। সেই টিমটার কথা আমরা কখনোই ভুলতে পারি না। সেই টিমটা আর কেউ নয়, রেড ভলেন্টিয়ার্স। আর সেই রেড ভলেন্টিয়ার্সের মধ্যে একজন সদস্য আজকের আমাদের পানিহাটি বিধানসভার সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত আমাদের সাথে আছে। কলতান বাবু, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি তো এখন আমাদের পানিহাটির ঘরে ঘরে যাচ্ছেন আপনার পরিচিতি দিতে। তো প্রথমে আসবো আপনার নিজের পরিচিতি পর্বে। আপনি কোথাকার, মানে আপনার বাড়ি কোথায়? ঢাকুরিয়া। তো ভূমিপূর্ত হওয়ার সুবিধা অসুবিধাটা কি? মানে আপনি ভূমিপূর্ত হলে কি সুবিধা হতো আমাদের পানিহাটি বিধানসভায়? বামপন্থী রাজনীতি যতদিন পশ্চিমবাংলার সরকার ইত্যাদি চালিয়েছে, ততদিন নানান রকম ন্যারেটিভ ছিল, তো পলিটিক্যাল ন্যারেটিভ। তার মধ্যে আপনি কখনো এই কে ভূমিপুত্র আর কে বহিরাগত ইত্যাদি এই চর্চাটা ছিল না, কারণ এই চর্চার প্রয়োজন হতো না। তার নানা রকম পলিটিক্যাল ন্যারেটিভ ছিল। এখন কোনো পলিটিক্যাল ন্যারেটিভের জায়গা তৈরি করে না তৃণমূল বিজেপি, তার জন্যেই এই বহিরাগত ইত্যাদি ইত্যাদি এইসব বক্তৃতা হতে থাকে। তাহলে ইউসুফ পাঠান যাদের ক্যান্ডিডেট, সে বহিরাগত না ঘরের লোক কেউ জানেন না। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন, উনি তাহলে বহিরাগত ছিলেন ওখানে কি না জানি না। বিরোধী দলনেতা এবার প্রার্থী হয়েছেন ভবানীপুরে, তিনি কি বহিরাগত না ঘরের লোক জানা নেই। আমি যেখানে প্রার্থী হচ্ছি তার দুপাশে দুটি কেন্দ্র, এক পাশে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, গতবারের বিধায়ক, উত্তর দমদম, থাকেন বালিগঞ্জে। আরেকদিকে মদন মিত্র, কামারহাটির বিধায়ক ছিলেন, থাকেন ভবানীপুর। যেখানটায় বসে এই গল্প ইত্যাদি করছি, সেখানকার সাংসদ থাকেন লেক গার্ডেন্সে। ফলে রাজনৈতিক বিতর্ক রাজনীতিরই হওয়া উচিত। আমি কি খাই, আমি কি পড়ি, কোথায় থাকছি, এই আলোচনাগুলো তৃণমূল বিজেপিকে করতে বাধ্য হচ্ছে ওরা, কারণ আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলার মতো কিছু নেই ওদের। ফলে ওরা এইটা বলে যতটুকু আর কি ছোঁয়া লাগানো যায়, আঁচ লাগানো যায়, তার চেষ্টা করছে। তাহলে এখানে ভূমিপূর্ত নয়, সবটাই আমাদের ভূমি এবং সেখানে সবাই এই ভূমিরই পুত্র। রাজনীতির লড়াই তো, এবার রাজনীতির লড়াইতে মানুষকে ভালো রাখার কাজ কে করছেন সেটার উপর নির্ভর করে যে কে ভালো রাজনীতিবিদ, কে খারাপ রাজনীতিবিদ। এটাই আমাদের কথা। এই রাজনীতি, এই আদর্শ মেনেই আমরা রাজনীতি করি, যে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। আগের বিধায়ক এলাকার লোকই ছিলেন, কিন্তু মানুষের জন্য কাজ করেননি, সেই জন্যেই তো মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি তৈরি হয়েছে। আপনার জন্ম 85-তে এবং একটি উদ্বাস্তু পরিবারে। হ্যাঁ, সেখান থেকে আপনার শিক্ষা দীক্ষা হয়, কমার্স নিয়ে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। সেখানে প্রত্যেকটা এ ধরনের যুবকদের বা যুবতীদের তো স্বপ্ন থাকে একটা ভালো চাকরি করব। তাহলে আপনি একটা ভালো দল করবেন, এই মনটা কখন স্থির হলো? কলেজ থেকেই আমার রাজনীতির হাতে খড়ি আর কি। এমনি বাড়িতে একটা বামপন্থী রাজনীতির পরিবেশ ছিল বাবা, কাকা ইত্যাদিদের মধ্যে। তো
তো সেখান থেকে খানিকটা প্রভাব তৈরি হয়েছিল। কিন্তু রাজনীতি করব এটা ঠিক করি কলেজে উঠে আর কি, বাম ছাত্র রাজনীতি ইত্যাদি, সেটা থেকেই আমাদের শুরু হয়। আসলে সেই সময়ও আমাদের খানিকটা ধারণার মধ্যে তৈরি হচ্ছিল, তৃণমূল আমলে তো এটা একেবারে বদ্ধমূল ধারণা আমাদের হয়েছে যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো ছাত্র ছাত্রী তৈরি হবে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বিজ্ঞানী এসব তো হবেই। কিন্তু এই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি ভালো রাজনীতিবিদ তৈরি না হয়, তাহলে যে কজন রাজনীতিবিদ আছেন ওই কুয়োর মধ্যে তারা নিজেরাই হচ্ছে যে ভাগ বাটোয়ারা করে সব খেয়ে খুয়ে নেবেন, আর ওই যে পাঁকটা নোংরা হচ্ছে সেইটা পরিষ্কার করার জন্যে নতুন কাউকে রাজনীতিতে আসতে দেবেন না। এই জিনিসটা হচ্ছে ব্রেক থ্রু করার প্রয়োজন রয়েছে, যে কারণে গত কয়েক বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনটা হয়নি ওই কারণেই। নির্বাচন হবে, মতাদর্শ নিয়ে চর্চা হবে, বিতর্ক হবে, আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, ছাত্রছাত্রীরা বেছে নেবে সবটা শুনে কে ভালো কে খারাপ। এই যে একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ যেটা আমি আমার কলেজ জীবনে পেয়েছি, আমি যতদিন কলেজে পড়েছি প্রতি বছর সেখানে প্রথমে ছাত্র পরিষদ, তারপর তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে প্রতিটা সিটে আমাদের লড়াই হয়েছে, চর্চা হয়েছে, আমি আমার কথা বলেছি, বিরোধীরা বিরোধীদের কথা বলেছে, ফলে আমাদের ওদের লড়াইয়ে একটা ডেমোক্রেটিক প্রসেস ছাত্রছাত্রীরা শিখেছিল, আমার বন্ধু বান্ধবরা, যে প্রসেসটা এইটা। এখনকার ছেলেমেয়েরা তো প্রসেসটাই জানে না। ফলে সেই প্রসেসটা জানানোর জন্যে গণতন্ত্র কী, সেটার কি প্রয়োজন, সেটা থাকলে কি ভালো হয়, এইগুলো জানানোর জন্যে মানুষের আরও বেশি করে রাজনীতিতে যুক্ত হওয়া উচিত। আপনার এখন বর্তমান বয়স কত? 40। আর যখন আমাদের সিপিএম বিদায় নিচ্ছে তখন আপনার বয়স তার মানে 25। তো 25 বছরের একটি যুবক, সে তখন কি এমন দেখলো যে সিপিএম পার্টিতেই তাকে আসতে হবে, যদি পলিটিশিয়ান আপনার চিন্তাধারা ভাবাদর্শ থাকে? যদিও আপনি বললেন যে বামপন্থী ভাবনা চিন্তা নিয়ে আপনার পুরো পরিবার, তাহলে সেক্ষেত্রে আপনি 25 বছরে কিছু দেখেছেন যে এই পার্টিতে থাকলে আপনারও কেরিয়ারটা হবে? কেরিয়ার ইন দ্য সেন্স বলছি একজন ভালো পলিটিশিয়ান, অন্যভাবে নেবেন না। তো সেক্ষেত্রে আপনার কি ন্যারেটিভ থাকবে? আসলে বামপন্থীরা ক্ষমতা থেকে চলে গিয়ে বামপন্থীদের ক্ষতি কি হলো না হলো সেটা তো আলাদা বিষয়। সাধারণ মানুষের ক্ষতি হলো না ক্ষতি হলো না, এইটাই আমাদের ন্যারেটিভ ছিল তখন, এটাই আমাদের ভাবনা চিন্তার বিষয় ছিল, যে মানুষের কি লাভ হলো না ক্ষতি হলো। মানুষ ভেবেছিলেন একটা লাভ হবে, সেই লাভ হওয়ার জন্যই হচ্ছে যে মানুষ ভোট দিলে। কিন্তু 2011-তে তৃণমূল ক্ষমতায় এলো, 13 সালে বামপন্থীদের রাস্তায় নেমে পড়তে হলো, কারণ সেই প্রথম টেট পরীক্ষার দুর্নীতির অভিযোগ তৈরি হলো। তাহলে একটা সরকার আসার তার 2 বছরের মধ্যে সে টেট দুর্নীতি, এসএসসি দুর্নীতি, পিএসসি দুর্নীতি, সারদার নারদা, রোজ ভ্যালি, এটা ওটা সবের মধ্যে জড়িয়ে পড়ছে। সরকারটা আসার কয়েক মাসের মধ্যে সারদার চিটফান্ড, তার এত এত টাকা, এত মানুষের কান্না, সব লুট হয়ে গেল, এই সমস্ত জানা গেল। মুখ্যমন্ত্রী বললেন ওই তো উত্তরে আছে, আর কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরে আনলো পুলিশ, ধরে আনলো না কি করলো কে জানে, নাকি আগে থেকেই সব সেট ছিল সেটা জানা নেই। তাহলে তখন বোঝা যাচ্ছিল যে এরা আসলে নিজেদের আখেরটুকু গুছিয়ে নিতে এসছে। ওরা নিজেদের পরিবার, পরের প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্য কিছু টাকা পয়সা গচ্ছিত করে রেখে যাবে, পশ্চিমবাংলার মানুষকে নিংড়ে দিয়ে যাবে। আপনি গত 15 বছরের ইতিহাস যদি দেখেন তাই ছিল। এবং যত দিন গেছে, যত দুর্নীতি বেড়েছে, যত চুরি বেড়েছে, যত পশ্চিমবাংলার ক্যাবিনেট মিনিস্টারদের জেল যাত্রা বেড়েছে, তত আসলে আমাদের রাস্তাটা যে সঠিক ছিল, যে বামপন্থী রাজনীতি করার রাস্তাটা সঠিক, সেটা তত বেশি প্রমাণ হয়েছে। তাহলে আপনার কথাকে যদি আমি রেস্ট টেনে বলি যে সিপিএমের যাওয়ার তো সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই জানে যে নন্দীগ্রাম এবং সিঙ্গুর একটা ইস্যু ছিল। নন্দীগ্রাম সিঙ্গুর ছাড়াও কি সিপিএম নিজে একটা ইস্যু ছিল? সিপিআইএমের বিরুদ্ধে ষড়যন্ত্রটাই তো আসল ইস্যু ছিল। আজকে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে, তখন সেই রাজনাথ সিং তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, এরকম আরও বহু লোকজন, সবার নাম এখন নেওয়ার খুব প্রয়োজনও নেই, তারা আর এখন তত বিখ্যাত নেই। কিন্তু সিপিআইএমের বিরুদ্ধে তৃণমূল, বিজেপি, মাওবাদের নাম করে যারা মানুষকে বোকা বানায়, তারা আরও বিদেশি শক্তি টক্তি ইত্যাদি, তারা সকলে মিলে হচ্ছে যে বামপন্থাটাকে চলে যেতে হবে তার ষড়যন্ত্র করেছিল। না হলে আপনি ভাবুন যে 250 সিপিআইএম কর্মী খুন হয়েছেন ওই সময় জঙ্গলমহলে, ওই 4-5 বছরের মধ্যে। যার দিকে গুলি তাক করা হচ্ছে, তিনি যদি তখন মুখ ফুটে বলে দেন আমি আর সিপিআইএম করব না, এই হুমকি, এই আঘাতও তো এসেছিল। যে একটি পরিবার, তার বাবা সিপিআইএম করে, তার ছোট বাচ্চা মেয়েকে গোটা গ্রামের সামনে কালি দিয়ে লেখাতে হয়েছিল আমার বাবা আর সিপিআইএম করবে না, করবে না, করবে না, মুচলেখা লেখাতে হয়েছিল বাচ্চাটাকে দিয়ে, কারণ বাচ্চার ওপর মানুষের সেই আবেগ থাকবে বলে গোটা পরিবার আর সিপিআইএম করবে না।
তো জাস্ট গুলিটা করার আগের মুহূর্তে যদি কেউ বলে দিতেন যে না আমি আর সিপিআইএম করি না, তাহলে কিন্তু বেঁচে যেতেন, বন্দুকের নলটা অন্যদিকে ঘুরে যেত। কিন্তু এটাই মতাদর্শ যে তারা এইটা বলেননি যে না আমি পার্টি ছেড়ে দেবো, তারা বলেছিলেন পিঠে নয়, গুলি করতে হলে বুকে করো। শালকু সোরেনের লাশ ওই পার্টি অফিসের সামনের আমবাগানের গাছের তলায় 7 দিন রেখে দেওয়া হয়েছিল যে পচে গলে যাক, লোকে দেখুক যে সিপিআইএম করলে কত মারাত্মক জায়গায় যেতে পারে। তাহলে তার আশেপাশের পাড়া প্রতিবেশী, তার মা যদি বলতেন যে না আর কিছু করতে হবে না বাবা, আমি তো আর যাবই না, তাহলে ঝামেলা হতো না। শালকু সোরেনের মা ইনসাফ যাত্রাতেও ঝাড়গ্রামে আমাদের সভায় এসেছিলেন। এইটা আদর্শ যে আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, তার জন্য আমার জীবন থাকবে কি থাকবে না গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কোনো ষড়যন্ত্রের সামনে মাথা নুইয়ে দেব না, এইটা আমাদের লড়াই। এবার আসছি একটা গুরুত্বপূর্ণ দিনের কথা। আমরা জানি 2024 9ই আগস্ট আমাদের প্রাক্তন এবং সকলের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বুদ্ধদেব ভট্টাচার্য উনি আমাদের ছেড়ে চলে যান। লক্ষ লক্ষ মানুষের ওদিন ভিড় ছিল এবং তার মধ্যে আপনাদের কর্মসূচি ছিল। ওই কর্মসূচিকে আপনারা পোস্টপন করে কিছু সংখ্যক মানুষ যারা মীনাক্ষী ছিল এবং তার সাথে আপনি ছিলেন এবং আপনাদের টিম অনেকেই ছিল, সেদিন আপনারা কি ইঙ্গিত পেলেন যে ইঙ্গিতে আপনারা এরমভাবে সবাই ওই কর্মস্থল চেঞ্জ করলেন এবং এসে বাধা দিলেন, আরজি করে দাঁড়িয়ে এই আন্দোলনটা করলেন? এখানে আপনারা কি ইঙ্গিত পেয়েছিলেন সেদিন? যখন আমরা বুদ্ধবাবুর শেষ যাত্রায় যাচ্ছিলাম সেই সময় প্রথম মীনাক্ষী এই খবরটা দেয় যে আরজিকর হাসপাতালে এরকম কোনো একজন পিজিটি ডাক্তার, তার কিছু একটা খারাপ ঘটনা ঘটেছে, আমাদের একটু যেতে হবে। তো ট্রাফিক ইত্যাদি সামলে কিছু গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছিল না, আমরা কোনো মতে ওখানে পৌঁছে একটা অদ্ভুত নীরবতা, সবাই চুপচাপ করে ফিস করে কথা বলছে, প্রচুর পুলিশ। এখন মীনাক্ষী একবার জানতে চায় যে আমরা একটু পরিবারের সাথে কথা বলবো, আমরা এরকম খবর পেয়ে এসেছি। তখন না মানে কথা বলা যাবে না, এটা ওটা চলতে হঠাৎ করে পুলিশের ব্যাপক তৎপরতা বেড়ে যায়, এই গাড়ি আসছে ওই গাড়ি আসছে, প্রচুর পুলিশ ঢুকছে, এরকম একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। তখন আমাদের একটা সন্দেহ হতে থাকে যে কী হলো, মানে সন্দেহ হতে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একটা গাড়ি বেরোচ্ছে। তখনই আমরা ঠিক করি যে 4-5টা দেখে একটা অস্বস্তি তৈরি হয়, তো আমরা ঠিক করি যে এটা কী ব্যাপার, গাড়িটা তখনই বেরোচ্ছে, আমরা দাঁড় করিয়ে দিই। প্রচুর মানুষ ওখানে জড়ো হয়ে গেছিলেন, যারাও জানতে চাইছিলেন যে কি হঠাৎ করে এরকম হলো আর কি, অনেকক্ষণ পেরিয়ে গেছে সময়টা। আমরা সেই সময় গাড়ি দাঁড় করাই এবং বলি যে পরিবারের সাথে আমাদের কথা বলতে দিতে হবে, না হলে আমরা এই গাড়ি হচ্ছে যে ছাড়বো না, আমাদের কিছু একটা সন্দেহ হচ্ছে, কারণ প্রচুর মানুষ নানা রকম কথা বলছেন। এইটা পুলিশ কোনো কথা শুনতে রাজি হয়নি, পুলিশ এসে মীনাক্ষীকে ধাক্কাধাক্কি করে, আমরা তার পিছনে ছিলাম, পাশে ছিলাম, আমাদেরকেও ধাক্কাধাক্কি করে সরিয়ে দেয়, পুরো গ্রিন করিডোর করে শ্মশানে নিয়ে আসে, এই পানিহাটির শ্মশানে। সেখানেও প্রচুর মানুষ, সাধারণ মানুষ, বামপন্থী মানুষজন তারা জড়ো হয়েছিলেন ওর বাড়ির সামনে শ্মশানে। সে পুলিশ এবং আরও যারা আছে আর কি, তৃণমূলীর পুলিশ যারা মানে গুন্ডা আর কি, তারা সকলে মিলে জায়গা দখল করে নিয়ে সেদিনই হচ্ছে যে দ্রুত গতিতে দাহ করে দেওয়া হয়। মানে আত্মীয়ের সইটা পর্যন্ত ওর বাবা মা করতে পারেননি, যে সই সাবুত ইত্যাদি করতে হয় নিয়মকানুন, সেটাও করতে পারেননি। তাহলে কেন এই দ্রুত গতি, কেন এই তাড়াহুড়ো, কি আসলে ঘটেছিল, সেইটা কিন্তু আমরা এতদিন হয়ে গেল এখনও জানতে পারলাম। ফলে আমাদের যে জাস্টিসের দাবিটা সেটা আজও একই রকমভাবে রয়েছে, কারণ কি ষড়যন্ত্র হয়েছিল সেটা আমরা এখনও পুরোপুরি জানতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তো আপনাকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং অডিও কেলেঙ্কারিতে আপনাকে দোষী সাব্যস্ত করেছিল সরকার, এবং সেক্ষেত্রে আপনাকে জেল হেফাজত দেওয়া হয়। এই পুরো বিষয়টা একটু যদি আমাদেরকে জানান যে কি হয়েছিল। লালবাজারের সামনে অবস্থান চলছিল, কমিশনারের বরখাস্ত ইত্যাদি দাবি। ওখান থেকে ফেরার পথে পুলিশ আমার গাড়ির সামনে, আমি একটা উবের বুক করেছিলাম, গাড়ির সামনে এসে দাঁড় করালো, বললো চলুন এখন যেতে হবে। এরকমভাবে না ডাকলেও হতো, এমনি ডাকলেও আমি চলেই যেতাম, সেরকম তো কোনো ব্যাপার নেই। আমি বাড়ি ফিরছিলাম, মায়ের ডাক্তার দেখানো ছিল, যাক সে ব্যক্তিগত বিষয়। তো তাই ধরে নিয়ে গেল এবং ওই অডিও ইত্যাদি আমাকে দুপুর অবধি কার্যত উকিলের সাথে দেখা করতে দেওয়া হয়নি। এটা পরে আমি জেনেছি যে ওটা একটা এডিটেড অডিও আর কি, তার নানা রকম টেকনিক্যালিটিস আমাকে পরে এই বিষয়ে যারা এক্সপার্ট তারা বলেছেন, তখন তো আমি জানতে পারিনি, পরে জেনেছি। এবং এটাও পরে আমি জেনেছি যে লোয়ার কোর্টে প্রথম দিন একটা কিছু 7 দিনের পুলিশ কাস্টাডি ইত্যাদি হয়েছিল, তারপর সেটা হাইকোর্টে মুভ হয়, হাইকোর্ট সেটা হচ্ছে যে জামিন দেন, সেই জামিনেই আমি আছি। এবং
মামলা চলছে, আমি এর মাঝখানে হাজিরা দিয়ে এসেছি। কাকুর কণ্ঠস্বর নিয়ে এখনও কিছু সলিউশন বের করা যায়নি। আমি কিন্তু আমার কণ্ঠস্বর যেটা পুলিশ চেয়েছিলেন দিয়ে এসেছি। তদন্ত হোক, যত তদন্ত এগোবে তত আসলে আমাদের আইনজীবীরা, টেকনিক্যাল এক্সপার্টরা যে জিনিস সাজিয়ে রেখেছেন বা যা ফাইন্ডিংস আর কি পাওয়া গেছে সেই অনুযায়ী সাজানো, সেইটা হচ্ছে যে কোর্টের সামনে বলবেন, সত্য দ্রুত সামনে আসুক সেটাও আমরা জানতে চাই। কিন্তু যতদিন কোর্টের বিষয়, তো সেটা তো আমি চাইলেই হবে না। কোর্ট যবে যবে ডেট দিচ্ছেন আমি যাচ্ছি। নির্বাচনের 2 মাস আগে করে এসেছি, আবার 1 মাস পরে আছে, অসুবিধা নেই। তাহলে এখানে অভয়ার মা তো নিজেই স্বীকার করেছেন যে আপনি অভয়ার জন্য অনেক কিছু করেছেন, এবং সাধারণ মানুষও সেটা দেখে, মানে জানেন, মিডিয়ার মাধ্যমে তো কম বেশি সবাই জানেন আপনার সম্পর্কে। সেক্ষেত্রে অভয়ার মা কেন আপনাদের থেকে মুখটা সরিয়ে নিল? ওনার অভিমানটা কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। উনি কেন মুখ সরিয়ে নিয়েছেন কি সরিয়ে নেননি সে প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন। আপনি অভিমানের কথা বলছেন, অভিমান হয়েছে কি হয়নি সে প্রশ্নের উত্তরও উনি দিতে পারবেন। এই প্রশ্নের উত্তর আমি জানি না। কোনো এক জায়গায় মিডিয়াতেই উনি একটা বাইট দিয়েছিলেন যে এই সিপিএম পার্টি বা ওরা আরও আমার বিচার না পেতে ব্যবস্থা করে দিয়েছে। এইটা তো বিজেপি করেছে, কারণ শ্রীমতী রত্না দেবনাথ বিজেপির যে সিবিআই, কেন্দ্রীয় সরকারের যে সিবিআই, তাকেই 50টা প্রশ্ন করেছিলেন। আজ অবধি কিন্তু সেই 50টা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সিবিআই তার হলফনামা বদলে ফেলেছিল গত বছর, সম্ভবত ডিসেম্বরের দিকে। কেন হলফনামা বদলে ফেললো তার উত্তর পাওয়া যায়নি। এই তদন্ত যখন শুরু হয় তখন ওর পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল যে রাজ্য পুলিশের তদন্তে ভরসা নিয়ে আপনার সাথে দেখা করতে চাই। আজ পর্যন্ত, ওটা তো 24-এর ধরুন সেপ্টেম্বর অক্টোবর, আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এসে ওই পরিবারের সাথে দেখা করতে পারেননি। সিবিআইও তদন্ত ওই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে রাজ্য পুলিশ নিয়ে গেছিল। তাহলে তদন্তটা আসলে কে আটকালো? বিজেপি। কেন আটকালো? কোনো বৃহত্তর স্বার্থ আছে। সেই কথাটাই আমরা বারংবার বলেছি, সেই কথাটা আমরা এখনও বলে যাচ্ছি, এবং আমি যে চ্যানেলে যা বলে যাচ্ছি এগুলো তো আপনার কাছে স্টোর থেকে যাবে। ভবিষ্যতেও বিজেপি এই তদন্ত কোনো দিনও শেষ করতে পারবে না, কারণ পশ্চিমবাংলায় এলেই ইডি আর সিবিআইয়ের অশ্বমেধের ঘোড়া মুখ থুবড়ে পড়ে। কোনো তদন্ত ওরা যবে থেকে এসছে, কবে 14 না 15 না 16 কোন সাল থেকে এসছে, আজ পর্যন্ত ওরা একটা তদন্ত শেষ করতে পারেনি। কিন্তু অভয়ার মা তো ইনি এটাই বলছেন, উনি বিজেপিতে আসার কারণই একমাত্র অভয়ার বিচার পাওয়ার জন্য, এবং ওনার প্রথম এজেন্ডাটা এটাই, এবং উনি এটাই বলছেন যে আমি বিজেপিতে এই কারণেই এলাম যাতে আমার মেয়ের বিচারটা পায়। বিজেপি হাথরাস, উন্নাও, কাঠুয়াতে ন্যায় বিচার দিতে পারেনি। ধর্ষককে মালা পরিয়ে বাড়িতে মিছিল করে নিয়ে গেছে যে রাজনৈতিক দল, তার নাম বিজেপি। গ্রাহাম স্টেইনসের গোটা পরিবারকে পুড়িয়ে মেরেছিল বিজেপি। আফরাজুলের ঘটনার অভিযুক্ত বিজেপি, আখলাকের ঘটনায় অভিযুক্ত বিজেপি। ওরা তো মনুবাদ মানে, মনুবাদ শেখায় যে নারী, তিনি শিশুকালে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে, আর শেষ বয়সে বার্ধক্যে সন্তানের অধীনে থাকবেন। মানে ওটা ধরে নিতে হবে পুত্র সন্তান। তাহলে যে মহিলাদেরকে পশ্চাৎপদ করে রেখে দিতে চায় সে মহিলারা এগিয়ে যাক বা মহিলারা ন্যায় বিচার পাক, এরকম কোনো ঘটনায় বিজেপি এগিয়ে আসবে না। গোটা দেশে আপনি এই ঘটনা খুঁজে দেখুন, কোথায় বিজেপি ন্যায় বিচার দিয়েছে। এই ক্ষেত্রেও বিজেপি ন্যায় বিচার দিতে পারবে না। আচ্ছা, এবারে আমি আসছি পানিহাটির, যেহেতু আপনি বিধায়কের জায়গা লড়াই করছেন। প্রশ্ন একটা, পানিহাটিতে আপনার এজেন্ডাতে লেখা ছিল যে পানিহাটি মিউনিসিপ্যালিটির অধীনে পানিহাটির যে অমরাবতী মাঠটা রয়েছে সেই মাঠটা বিক্রি হয়ে যেত, এবং সেটা আপনারাই প্রতিবাদ করেন বা বাধা দেন বিক্রি হতে। তো এই ব্যাপারটা সাধারণ মানুষ কিন্তু একদমই জানে না, কম বেশি জানে না। কিছু লোক হয়তো জানে, কিছু লোক জানে না। সেক্ষেত্রে আপনাদের সিপিআইএমের কি ভূমিকা আছে এই মাঠ বিক্রি না হওয়া? মাঠ বিক্রির বিরুদ্ধে তো সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ওইখানে কনভেনশন করেছিলেন, পোস্টারিং হয়েছে, বিভিন্ন প্রতিবাদ সভা ইত্যাদি হয়েছে। সিপিআইএম তার পাশে ছিল। সেই সাধারণ মানুষের যে আন্দোলন, যে এত বড় একটা মাঠ, অমরাবতী পানিহাটির ফুসফুস বলা যেতে পারে, সেই মাঠ কোনোভাবে বিক্রি করা যাবে না। বাজারে রটে গেছিলো, আপনিও নিশ্চয়ই জানেন, আমিও জানি, যে ওই সব মেলা যা হয় ইত্যাদি ইত্যাদি যা হয়, এইবারই শেষ, এর পরের বার ওখানে একটা অন্য কিছু হয়ে যাবে। অন্য কিছু মানে কি কেউ জানে না, কিন্তু বিক্রির চক্রান্ত যে হয়েছিল সেটা একেবারে খবর ছিল, এবং সাধারণ মানুষ, বামপন্থীরাও তার সাথে যুক্ত ছিল। একজোট হয়ে কনভেনশন করে, মিটিং মিছিল করে, পোস্টারিং করে, যা যা গণতান্ত্রিক উপায় আছে
সেই গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি ইত্যাদি করে এই মাঠ বিক্রির চক্রান্তকে রুখে দিয়েছিলেন। কারণ এমনি পানিহাটিতে প্রমোটিং রাজ, সিন্ডিকেট রাজ ভয়ঙ্কর, তার মধ্যে যদি অমরাবতীর মাঠের মধ্যেও সেটা হতে থাকে তাহলে হচ্ছে যে টাকা লুটের স্বর্গরাজ্য হবে আর কি। সেইটা হচ্ছে যে সাধারণ মানুষ হতে দিতে চাননি, মাঠ বাঁচাতে চেয়েছিলেন এইসব হানাদারদের হাত থেকে। সেইটা মানুষ সফলভাবে পেরেছেন এবং আমরা বিশ্বাস করি যে এই অমরাবতীর মাঠ যতদিন আমরা আছি ততদিনই অমরাবতীর মাঠ বাঁচানোর লড়াইটা আমরা করে যাব। কারণ তৃণমূল মাঝে মধ্যেই চেষ্টা করবো এটাকে দখল করার, আর ততবার আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্নের উত্তর দিলেন যে বিজেপির সেটিং তৃণমূলের সাথে, যে কারণে হয়তো অভয়ার মার বিচার হয়নি, মানে অভয়ার বিচার হয়নি। তো সেক্ষেত্রে সেটিং তত্ত্ব নিয়ে আপনার মতামত কি? সেটিংটা তো সাধারণভাবে তৃণমূলরা বলে যে বিজেপি এবং সিপিএমের সেটিং, আবার এই প্রশ্নটা যদি বিজেপিকে করা হয় তাহলে বলে তৃণমূল এবং সিপিএমের সেটিং। সাধারণ মানুষ তো কনফিউজড এই সেটিং তৃণমূল আর তত্ত্ব বিজেপি ব্যাপারটা। সিপিআইএমকে এত গাল দেয় তো ওই কারণেই যে ওরা ভয় পায় আসলে যে সিপিআইএম যত গ্রো করবে তত তৃণমূল বিজেপির বিপদ হবে। সিপিআইএম যদি গ্রো করে বিধানসভার ভেতরে ঢুকে পড়ে তাহলে কে বেশি ধার্মিক আর কে কম ধার্মিক এই মক ফাইটটা বিধানসভার ভেতরে করা যাবে না। কারণ সিপিআইএমের যে কজন থাকবেন, বামপন্থী যে কজন থাকবেন, তারা চাকরি, কাজ, স্কুল বন্ধ এইসব ইস্যু নিয়ে লড়াই করবেন। ফলে ওদের যে মেকি লড়াই যা ওরা আমাদের সামনে দেখাতে চায় আর কি, মক ফাইটটা, সেটা এক্সপোজ হয়ে যাবে মানুষের সামনে। ফলে ওরা এ বলে ওর সাথে সেটিং, ও বলে ওর সাথে সেটিং। আসলে ওদের দুজনের সিটিং এটা মানুষের বোঝার সবচেয়ে সহজ বিষয় হচ্ছে মানুষ যদি এবারের প্রার্থী তালিকাটা দেখেন। দুর্নীতির দায়ে, রেশন দুর্নীতি হোক, নিয়োগ দুর্নীতি হোক, নারদার ভিডিও হোক, সেই অপরাধে যাদের জেলে থাকার কথা ছিল তারা কিন্তু বাইরে এসে তৃণমূলের হয়ে প্রার্থী পদ পেয়েছেন, প্রচার করছেন। 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতিতে যে ওই সব কেন্দ্রীয় অফিসাররা এলেন, বিজেপির নেতারা তাদেরকে পাঠালেন এখানে তদন্ত করতে, তারা তদন্ত করলেন, ফাইলে সবার নাম লিখলেন, দিল্লি চলে গেলেন। কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটা থানায় চোর চোরটা চিটিংবাজদের নামে একটা এফআইআর হলো না। কেন হলো না? নারদার ভিডিও বিজেপির পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল যে এই দেখুন তৃণমূলের নেতারা কিভাবে ঘুষের টাকা নিচ্ছে নির্বাচনের আগে বা ইত্যাদিতে। সেই নারদার ভিডিও এখন বিজেপির ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হয়েছে, কারণ ওই ভিডিওতে দেখা যাওয়া দুটো লোককে ওরা গলায় মালা পরিয়ে দলে নিয়েছে। তাহলে তৃণমূল চোর, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল পয়সা খায়, তার বিরুদ্ধে কোন বিজেপি লড়বে? যারা ইডি আর সিবিআই এর তদন্তের গতি স্লথ করে দিল, যারা একটা ঘটনাও 16 সাল থেকে 26 সাল পর্যন্ত একটা ঘটনারও তদন্ত শেষ করতে পারলো না, একের পর এক লোক জামিন পেয়ে যাচ্ছে, 26,000-এর চাকরি চলে যাচ্ছে, লোকে চোখের জলে কান্নায় গোটা জীবন কাটিয়ে দিচ্ছে, এই বিজেপির ওপর মানুষের আর ভরসা থাকছে না। আচ্ছা, বিজেপি একটা কথা বলছে, পশ্চিমবঙ্গের বিজেপির এখনও টেস্ট পাওয়া যায়নি। সিপিএম 34 বছর, এখনও পর্যন্ত তৃণমূল 15 বছর। বিজেপি এখন বলছেন যে আমাদেরও তো একটা সুযোগ দেওয়া যায়, এবং একজন প্রার্থী তিনি এটা বলছেন যে আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন, যদি না আমরা কিছু করি তাহলে আপনারা পাল্টে দেবেন। এক্ষেত্রে আপনার মতামত কী? বিজেপিকে তো গোটা দেশের মানুষ সুযোগ দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দিয়েছেন সেও প্রচুর। 19-এ, 21-এ, 24-এ ওরা মানুষের যা সমর্থন পেয়েছেন সেই অনুযায়ী কোনো কাজ হয়েছে বলে মনে হয়নি। কেন্দ্রে 2জন প্রতিমন্ত্রী আছেন বিজেপির, কিন্তু পানিহাটিতে বেঙ্গল কেমিক্যালের প্রকল্পটা, কারখানাটা, সেখানে যে আবার নতুন করে লোক নিয়োগ হয়ে সেটা একটা ফুলে ফেপে উঠবে, ভালো হবে, সেরকম কোনো ব্যবস্থা কিন্তু বিজেপির নেতারা করতে পারেননি। অথচ ওরা যে বঙ্কিমদাটা ইত্যাদি বলে এত কথা বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্বপ্নের সৃষ্টি হচ্ছে এই বেঙ্গল কেমিক্যাল। ভারতবর্ষ মানে পশ্চিমবাংলা ভারতবর্ষের অন্যতম গর্বের জায়গা। তাহলে সেখানে বাম আমলে 3-4 হাজার শ্রমিক কাজ করতো, এখন 30, 32, 35 জন শ্রমিক কাজ করে কেন? সেই প্রশ্নের উত্তর দিতে হবে তো। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি যতটুকু সংস্থা ইত্যাদি রয়েছে, রেল, কয়লা, ইস্পাত, সেগুলোর ক্ষেত্রে কর্মী সংগঠন হচ্ছে কেন? কেন শ্রমকোড চালু করলো বিজেপির সরকার, যাতে শ্রমিকদের অধিকার আরো 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 কমিয়ে দেওয়া হলো। ফলে গোটা দেশে বিজেপি যে সুযোগ পেয়েছিল, গোটা দেশে কাজের বাজার নেই, দেশে জিনিসপত্রের দাম বেড়ে গেল। বিজেপি যেদিন ক্ষমতায় এসেছিল সেদিন গ্যাসের দাম ছিল 400 টাকা, মানুষ সুযোগ দিলেন, একবার নয় দুবার সুযোগ দিলেন, এখন গ্যাসের দাম 950 টাকা, আরও বেড়ে গেছিল। কর্ণাটকের নির্বাচনে হারার পর থাপ্পড় খেয়ে খানিকটা কমেছে। ফলে গোটা দেশে সুযোগ পেয়ে যারা ব্যর্থ, খালি ধর্মজাতের উস্কানি দিচ্ছে, মারধর করাচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে, তাদেরকে আবার নতুন করে মানুষ সুযোগ দেবেন কেন? জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত উনুনে গিয়ে পড়বেনই বা কেন মানুষ? সেটাই কিন্তু
সাধারণ মানুষ বিজেপিকে উত্তর দিচ্ছেন। সেক্ষেত্রে যদি উত্তরটা বিজেপিকে না দেয় তাহলে তো উত্তরটা দিচ্ছে তৃণমূলকে, না, বামপন্থীদের দেবে। কারণ তৃণমূলদের তো এতদিন ধরে শুধুমাত্র মানুষ এইভাবে দেখে দিচ্ছে। এসছেন, এরপরে হতাশ দুয়ারে, হয়েছেন। আর দুয়ারে যে প্রজেক্টগুলো, দুয়ারের প্রজেক্ট মানে দুর্নীতি। না দুয়ারের প্রজেক্ট আপনি তো যদি- দুয়ারের সরকারের অনেকগুলো আছে। পানিহাটিতে যদি দুয়ারে বলেন তাহলে প্রথম হচ্ছে দরজা খুললে জল জমা। দ্বিতীয় যে জিনিসটা আপনি দুয়ার খুললেই দেখতে পাবেন সেটা হচ্ছে জঞ্জাল। যেখানে সেখানে জঞ্জাল হয়ে থাকা, মানে মেঘ গর্জন করে যে বৃষ্টি পড়লো কি পড়লো না, গোড়ালি ছাড়িয়ে জল চলে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন তো চাই। আর আপনি যদি প্রকল্পের কথা বলেন তাহলে প্রকল্প বামফ্রন্টের সরকারও তো দিত। বেকার ভাতা যদি বলেন, গোটা দেশের মধ্যে প্রথম বামফ্রন্ট সরকার চালু করেছিল। স্কুলে ছাত্রীদের সাইকেল দেওয়ার প্রকল্প বামফ্রন্ট সরকার চালু করেছিল। বামফ্রন্ট কি করেনি? সেটা হচ্ছে 10,000 কোটি টাকা যদি আসতো তাহলে 9,500 কোটি টাকা বিজ্ঞাপনে খরচা করে বাকি টাকাটা প্রকল্পে দেওয়া। এটা বামফ্রন্ট কোনোদিন করেনি, ভবিষ্যতেও করবে না। যে ফান্ড আসবে পুরোটাই আসলে খরচা হবে প্রকল্পের জন্যে, বিজ্ঞাপন দিয়ে হচ্ছে সেটার জন্যে টাকা নষ্ট করা হবে না। আচ্ছা আমি একটু এখানে ইন্টারাপ্ট করে বলছি যে সাইকেলগুলো এখন তো বাচ্চাদের স্কুলে সবসময় প্রত্যেক বাচ্চাকে সাইকেল চলতে দেখা এটা যায়, তো এবং বামফ্রন্ট সরকারের সৌর প্রকল্প তো। হ্যাঁ বামফ্রন্ট সরকারের তো এরকম সাইকেল নিয়ে বাচ্চারা স্কুলে যেত না, এরকম দেখা যায়। আপনার আমি ইন্টারভিউ চলতে চলতে আপনি গুগল সার্চ করুন, প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যের জলপাইগুড়িতে এই প্রকল্প চালু হয়েছিল। পাশে ছিলেন যোগেশ বর্মন, তৎকালীন মন্ত্রী। বুদ্ধবাবু সাইকেল দিচ্ছেন। শুধু জলপাইগুড়ি না, শুরুটা প্রথম যে ঘটনাটা, প্রকল্পটা যে শুরু হলো জলপাইগুড়িতে, সবুজ ড্রেস পরে একটি স্কুলের মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। বাম আমলের প্রকল্প, তৃণমূল নাম ফাম বদলে দিয়ে চালিয়েছে সেটা আলাদা প্রশ্ন। আপনি বেকার ভাতায় আসুন। এই প্রকল্পটা বামফ্রন্ট চালু করেছিল যতদিন পর্যন্ত না কাজ ততদিন পর্যন্ত বেকার ভাতা। বেকার ভাতা যে বামফ্রন্ট সরকার খুব খুশি হয়ে দিত তা নয়, মন খারাপ করে দিত যে আমি চাকরি দিতে পারছি না, তাই জন্য আমি বেকার ভাতা দিচ্ছি, আমি চাকরি দেওয়ার মতো প্রসেস চালু করব। তার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু হয়েছিল। প্রত্যেকে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখেছিলেন তাদের কার্ড হতো, বাড়িতে ইন্টারভিউ লেটার আসতো, তারা যেতেন, চাকরি পেতেন। হলদিয়া হলো, বক্রেশ্বর হলো, সেক্টর 5 হলো, ইত্যাদি ইত্যাদি এইসব হলো। এবার আপনি সেই সরকার থেকে জাম্প কাট করে যদি এই সরকারে আসেন, এখন যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, বলা হয়েছে 5 বছর দেওয়া হবে। প্রথমে ছিল আগস্ট, তারপরে দেখলেন না ভোটটা তো পেতে হবে, এগিয়ে নিয়েছেন। খুব ভালো করেছেন, মানুষের একটু সুরাহার জন্য করেছেন। তাহলে 5 বছরের মধ্যে চাকরির কি ব্যবস্থা হবে? গত 10 বছরে এরকম অনেকগুলো বিজনেস সামিট হয়েছে। কখনো সেটাই আদানি এসছেন, কখনো কি আরো সব বিভিন্ন বড় বড় লোকেরা এসছেন, হাজার হাজার কোটি টাকার লগ্নির কথা বলেছেন। কটা ইট পড়েছে, কটা কাজ হয়েছে? মুখ্যমন্ত্রী শেষ একটা বক্তৃতায় বলেছিলেন, আমরা একটু বুথের হিসেব করে অঙ্ক করে দেখছিলাম, প্রতি বুথে 248টা লোকের চাকরি হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হবে না, হয়েছে। তা আমি যখন আপনার এইখানে এলাম, আসার পথে কোনো ল্যাম্পপোস্টে কিন্তু কোনো বুথের 248 জনের টাঙানো তালিকা আমি দেখতে পাইনি যে তাদের স্থায়ী চাকরি হয়েছে। আমরা পাড়ায় পাড়ায় মানুষকে বলছি, তৃণমূল ভোট চাইতে হলে আপনি খালি 248 জনের তালিকাটাই নিন, যে কোন 248টা বেকার ছেলেমেয়ে যাদের স্থায়ী কাজ হয়েছে। সেই তালিকা দিয়েই তো তারপরে তৃণমূল ভোট চাইবে। তাহলে এখন যে রাস্তা দিকে ভোট চাইছে, রাস্তাগুলো তো এখন আপনি দেখছেন ভোটের সময় তৈরি হচ্ছে সব রাস্তায়। এটা আমরা বলেছি, যে রাস্তায় ভোট প্রচারে গেছি, এত বড় একটা মিউনিসিপ্যালিটি, এত প্রাচীন, সেখানে কেন কাঁচা রাস্তা থাকবে সেই প্রশ্ন আমরা করেছি। মানুষ প্রশ্ন করছেন যে আরে বৃষ্টি হয়নি, 3 দিন হয়ে গেল, তাও জল নামছে না কেন? কারণ এখানে আপনি দেখেছেন যে পুরসভার মধ্যে নিজেদের মধ্যে খুবই মারামারি চলছে। কে চেয়ারম্যান হবেন, কে বদলি হবেন, সেটা নিয়ে একটা ব্যাপক গন্ডগোল এই সময়ের মধ্যে গোটা বাংলার মানুষ দেখেছেন। এবং কার্যত প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে সেই চেয়ারম্যানকে, যিনি তৃণমূলের একটা বিখ্যাত কাজ করেছিলেন, লাশ চুরি করার মতো ঘটনা ঘটিয়েছিলেন। এই মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলর গুলিতে খুন হয়ে গেলেন। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি কি পানিহাটিতে অতীতে ছিল, যে একজন কাউন্সিলরকে খুন হয়ে যেতে হবে? কে তাকে কে কি করলো, কে কাকে ধরলো, অন্তর্দ্বন্দ্ব কিনা না অমুক কিনা তমুক কিনা পরের প্রশ্ন। কলকাতাতে কাউন্সিলর গুলি খেয়ে গেলেন যিনি রাস্তায় বসেছিলেন বলে, মালদায় তৃণমূলের নেতা মরে গেলেন কাটমানির সমস্যা ইত্যাদি বলে। এইগুলো কি হচ্ছে? এর বদলটা চাই। এবারে আপনি আগের প্রশ্নে একটা বলছিলেন, উত্তর দিলেন যে এখানে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপিকে আপনি বললেন যে এটা তো যখন সিপিএম ছিল তখন কেন্দ্রে ছিল কংগ্রেস,
তখন আপনারা কংগ্রেসকে বলতেন যে কংগ্রেস কিছু করে না, কংগ্রেস কোনো টাকা দেয় না, কংগ্রেস আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সবসময় দলিত করছে। তাহলে এই জায়গায় এটা কি ট্রেন্ড যে যেই থাকবে কেন্দ্রে আর এখানে ওয়েস্ট বেঙ্গলে যেই শাসন করবে সে শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে আঙুলটা ওদিকেই রাখবে? বামফ্রন্ট আমলে মাসুল সমীকরণ নীতি চালু ছিল, অর্থাৎ আপনি একটা কারখানা করতে যাবেন, আপনাকে যা মাসুল ইত্যাদি দিতে হবে, ওখানকার যা কেন্দ্রীয় সরকারি প্রোটোকল, কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে সেটা দিতে হতো না। সেইটা নিয়ে আমরা লড়াই করেছি। তখন রাজ্যে কংগ্রেসই বিরোধী দল ছিল, কেন্দ্রে কংগ্রেস ছিল। এবার বিজেপি এখানকার টাকা দিচ্ছে না, এবং যা টাকা আসছে সেটা তৃণমূলের নেতারা কাটমানি ফাটমানি ইত্যাদিতে খেয়ে ফেলছেন। বহুবার আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করবো এই জায়গায়। হ্যাঁ, নিশ্চয়ই। এই জায়গাটা আপনি বললেন যে বিজেপি টাকা দিচ্ছে না, একই কথা তো তৃণমূলও বলছে। ওই আমার পুরোটা না শুনলে বোঝা যাবে না তো। এই যে এখন ব্রেকিং নিউজের জমানা তো, হ্যাঁ, ফলে এই 4টে শব্দ শুনলে মনে হবে যে আমি বোধহয় দলবদল করে ফেললাম নাকি, কিন্তু পুরোটা শুনতে হবে। এই যে আমি দলবদল করে ফেললাম, নাকিটুকু যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে গোটাটার অন্য মানে দাঁড়িয়ে যাবে। এখন কথা হচ্ছে যে তৃণমূল দুর্নীতি করেছে এবং বিজেপি টাকা দিচ্ছে না। এই গোটা ন্যারেটিভের মধ্যে সিপিআইএমের স্ট্রং পয়েন্ট ছিল। বহুবার আমাদের রাজ্য সম্পাদক এই কথা প্রেস কনফারেন্সে বলেছেন যে একটা অল পার্টি মিটিং ডাকা হোক, তাতে একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পশ্চিমবাংলার কোনটা 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 প্রাপ্য এবং তার কত টাকা বাকি। এইটা তৃণমূল করতে পারছে না এই ভয়ে যে কত টাকা এসছে আর কত টাকা খরচা হয়েছে, এই হিসেব দিতে গেলে তো মাঝখানে কাটমানি ঢুকে পড়েছে। ফলে কত টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া গেছে এই প্রশ্নের জবাব তৃণমূল দিতে পারবে না। ফলে যদি এইটা আমরা না বুঝতে পারি, আমরা এও বলেছিলাম যে যদি অল পার্টি মিটিংয়ে এরকম দেখা যায় যে হ্যাঁ এটা একটা সমস্যা হচ্ছে, আমরাও যাব দিল্লিতে কথা বলতে। কিন্তু তৃণমূল ওই মিটিংটা ডেকে উঠতে পারছে না, কারণ কাটমানির হিসেবটা 75-25 পুরোটা ওদের কাছেও নেই। ফলে এই বিতর্ক চলছে। আমরা তো ওই জন্যই বলছি তৃণমূল বিজেপিকে সরিয়ে দিন, বামপন্থীদেরকে নিয়ে আসুন, কাটমানিরও সমস্যা থাকবে না, আপনার এলাকারও কাজ হবে। তাহলে বিজেপি টাকা না দেওয়ার কারণ হচ্ছে কাটমানি? বিজেপি টাকা না দেওয়ার কারণ সেটা বিজেপির নেতারা বলতে পারবেন। বিজেপি টাকা না দেওয়ার যদি কারণ হয় কাটমানি, আপনার কথা অনুযায়ী, তাহলে সেই কাটমানির তদন্ত করার জন্যই তো বড় বড় গাড়ি করে বড় বড় অফিসাররা এসেছিলেন। তাহলে সেই তদন্তটা কেন শেষ হলো না? কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কোনো থানায় একটা এফআইআর কেন হলো না? এই প্রশ্ন তো সাধারণ মানুষ করছেন, কারণ গ্রামে গ্রামে অফিসাররা এসে ঢুকে বড় বড় ডায়েরিতে সব নোট নিলেন, কারা কারা চুরি করেছে, কি করেছে না করেছে। তাহলে সেই ডায়েরি কোথায় গেল? সারদার ডায়েরি তো লোপাট হয়ে গেল, এখন যিনি লোপাট করলেন তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেছেন। তাহলে এই অফিসাররা সেই ডায়েরিগুলো যে লিখছিলেন তারা কোথায় গেলেন? সিপিএম 2011 সাল, যদি আমি ভুল না বলি, তাহলে 2011 সালে সিপিএমের ডিএটা চালু করে যেতে পারতো। এখানে আপনার কি মতামত আছে? ডিএটা বাকি ছিল। ডিএ বামফ্রন্ট সরকারের আমলে তো নিয়ম করে ডিএ দেওয়া হয়েছে। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী বারবার যেটা বলছেন যে 1 লক্ষ কোটি টাকা ঋণ ওয়েস্ট বেঙ্গলের মাথায় রেখে সিপিএম চলে গেছে, এটার ব্যাখ্যা বাম কি হবে? আমলের শেষ বছরে যত টাকা ঋণ ছিল আর এই 15 বছরে যত টাকা ঋণ হয়েছে আপনি তুলনা করে দেখুন। শুধু একটা সহজ অঙ্কের হিসেবে অ্যাভারেজ করলে দেখা যাবে যে বাম আমলের থেকে 4 ডবল ঋণ এখন নিতে হচ্ছে। কারণ চারিদিকে এত খরচা বাড়িয়ে ফেলেছেন, বেকার খরচা, খেলামেলা, এটা ওটা করে। ফলে এই ফান্ডের টাকা ওই ফান্ডে, ওই ফান্ডের টাকা ওই ফান্ডে দিয়ে কাজ করতে হচ্ছে। ফলে ডিএ বাড়াতে পারছেন না, কারণ অমুক জায়গায় অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। কলেজের শিক্ষকদের মাইনে বাড়াতে পারছেন না, কারণ অমুকের টাকাটা তমুক ফান্ডে চলে যাচ্ছে। ফলে মানুষ বিক্ষুব্ধ হচ্ছেন, এবং বাজার থেকে যে পরিমাণ টাকা ধার করেছেন আপনি আরটিআই করে দেখুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, সেটা বাম আমলে প্রতি বছর যত টাকা ধার করতে হতো তার থেকে কয়েক গুণ বেশি। কেন করতে হচ্ছে? কি এমন বাড়তি জিনিস করতে হচ্ছে যাতে করে এত বাড়তি টাকা ধার নিতে হচ্ছে? আচ্ছা, এবারে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটু আসবো। আপনাদের প্রার্থী যারা হয়েছে, আমি অন্য পার্টিতে যাচ্ছি না, সব জায়গায় কিছু কিছু মুখকে আপনারা মানে প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন, যে জায়গায় আপনাকে বেছে নিয়েছে আমাদের পানিহাটির জন্য। তো পানিহাটিতে আপনি যদি বিজয়ী হন তাহলে পানিহাটির লোকদেরকে কি বার্তা দেবেন? পানিহাটিতে আপনি প্রথম কি যে করবেন? কাজটা করতে হবে বিধানসভার ভেতরে গিয়ে, সেটা হচ্ছে পরিশ্রুত পানীয় জলের প্রকল্পটা চালু করা। অমিতাভ নন্দী সাংসদ থাকাকালীন সম্ভবত এই JNNURM এর প্রজেক্টটা এসেছিল 250 কোটি টাকা খরচ করে। খড়দা, পানিহাটি, কামারহাটি এই অঞ্চলের মানুষের 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল। তৃণমূল আমলে সেই কাজ এগোয়নি। বাড়িতে বাড়িতে জলের মিটার বসে গেছে, কিন্তু জল প্রকল্পটা চালু হয়নি, সেটা চালু করতে হবে।
এই এলাকায় যত কারখানা ইত্যাদি রয়েছে, রঙের কারখানা হোক, বেঙ্গল কেমিক্যাল হোক ইত্যাদি হোক, সেগুলো যে জমি আছে পড়ে, সেগুলো যেগুলো সরকারি জমি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আলাদা করে অধিগ্রহণের প্রয়োজন নেই, সেই জমিতে শিল্প তৈরি করতে হবে। শিল্পের জমিতে শিল্পই হবে, এবং শিল্প হলেই শুধু পানিহাটি না, আশেপাশের সমস্ত জায়গার গোটা রাজ্যের মানুষের কাজের ব্যবস্থা হবে। ডাকব্যাগের কারখানা বন্ধ হয়ে গেল পানিহাটিতে, কেন? সেটা আবার চালু করতে হবে, তাহলেই তো এলাকার লোকজন কাজ পাবে। বেঙ্গল কেমিক্যালে 3,000 থেকে 32 জন শ্রমিকে নেমে এসছে, কেন? সেটা আবার চালু করতে হবে, তাহলে তো কাজ পাবে। তাহলে কি সরকার সমস্ত চালু করবে? সরকারেরই তো কাজ এগুলো। তাহলে শিল্প তৈরি করা, স্কুল চালু করা, দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করা, এই জন্যই তো আমরা ভোট পাই। শুধু আমি দামি গাড়ি গাড়ি করে ঘুরবো, আমি বড় বাড়ি করব, এই জন্য তো আমরা ভোট পাই না। আর যে সমস্ত মালিকেরা এই দেশ ছেড়েই চলে গেছে, যারা এখানে দেশ ছেড়ে যেতে দেওয়া হলো কেন, এটাই তো প্রশ্ন। পিএনবির টাকা মেরে মোদির বন্ধু পালিয়ে যাবেন, আর জনগণের টাকা মেরে অভিষেক বাবুর বন্ধু ভানুয়াতু না পান্তুয়া কোন একটা দ্বীপে চলে যাবেন, তাহলে তাকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দিল কে? এটা যদি সেটিং না হয়, তাহলে কোনটা সেটিং? তাহলে এই জমিগুলো বিক্রি করে হোক, ছেড়ে দিয়ে হোক, যারা এখন চলে গেছে, আপনি ফিরে এসে এই জমিগুলোতে কিভাবে কাজ করবেন? সরকারি যেটা অধিগৃহীত আছে, আমি বলেছি, আপনি বোঝেননি মনে হয়। আমি কিন্তু বলেছি নতুন অধিগ্রহণের প্রয়োজন নেই, যেটা সরকারের হাতে আছে সেই জমিতে, শিল্পের জমিতে শিল্পই করতে হবে। বেঙ্গল কেমিক্যালের জমি সরকারের হাতে আছে, ওটার জন্য আলাদা অধিগ্রহণের প্রয়োজন নেই। ডাকব্যাগের জমি, সে জমি কার হাতে আছে দেখতে তো হবেই। যেখানে যেখানে জমি তার হাতে আছে সেইখানে দেখতে হবে নতুন শিল্প তৈরি করা যায় কিনা। আর সবই যদি বেসরকারি মালিকের হাতে আছে বলে সরকার ছেড়ে দেয়, তাহলে তো সরকার বলবে যে না, আমি আর কাজ দিতে পারবো না। বিজেপি তৃণমূল এটাই চায় যে বাবা আমি কিছু করতে পারবো না, তোমরা বুঝে নাও। তোমরা বুঝে নিলে আর ভোটের সময় আমরা আপনাকে ভোট দেবো কেন? তাহলে তো সরাসরি নীরব মোদীকেই ভোট দিতে পারি, ওর সাথে আমার ডিলিং হতে থাকবে। সেটা কি গণতন্ত্রে হয়? হয় না তো। আদানি আম্বানিকে কি ভোট দিই তো মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে ওদের যদি ভোট দিই, ওরাও মানুষের প্রতি দায়বদ্ধ তার কাজের ব্যবস্থা করার জন্য। তা আপনি জিতলে প্রথম কথা জলের একটা ব্যবস্থা হবে, দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর আপনি টোটাল পানিহাটিতে ঘুরে কি কি খারাপ দেখলেন, যেগুলো মনে হলো? স্কুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। পানিহাটিতে খুবই বিখ্যাত সব সরকারি স্কুল আছে, সেই স্কুলগুলোর বেশিরভাগ, যেখানে 400, 500, 700, 800 করে স্টুডেন্ট ছিল, তার বেশ কয়েকটাতে 15, 20, 25, 30 হয়ে গিয়েছে। সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর থেকে লোকের মন উঠে যাচ্ছে কেন, বেসরকারি জায়গায় পড়াতে হচ্ছে কেন, এইটাও কিন্তু বিজেপি এবং তৃণমূল সরকার উভয়কেই প্রশ্নটা করতে হবে। যে আপনি বেশিরভাগ লোক যারা এই পডকাস্টটা শুনছেন, তারাও বেশিরভাগ লোক সরকারি শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন, ভালো করেছেন। কেরালা তো এখন গ্র্যাজুয়েশন অবধি ফ্রি করে দিল, তাহলে আমরাও মাস্টার ডিগ্রি অবধি ফ্রি করতে পারি। যখন আমাদের সরকার হবে তাই হবে, কিন্তু এখন ব্যবস্থাটা হয়েছে যা হবে সব বেসরকারি। তো বেসরকারি স্কুলগুলোতে মাইনে কীরকম আপনি জানেন? একটা বেসরকারি স্কুল কলেজ থেকে পড়াশোনা করে কেউ একজন বেসরকারি জায়গায় ম্যানেজমেন্ট পড়তে যাবে, ডাক্তারি পড়তে যাবে, নার্সিং পড়তে যাবে, কি বিরাট খরচ। তাহলে লোকে এত পয়সা পাবে কোথায়? তাহলে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে ভালো করে তৈরি করতে হবে। পানিহাটি কলেজ বাম আমলের শেষ বছর সেখানে 1900 স্টুডেন্ট ছিল, এখন সংখ্যাটা 500-র নিচে নেমে গেছে। অথচ অনেক বিভিন্ন ধরনের অনার্স সাবজেক্ট সেখানে পড়ানো হয়। তাহলে এই যে স্কুল ছুটরা কোথায় যাচ্ছে, তাদেরকে খুঁজে বার করে স্কুল এবং কলেজে ভর্তি করানো, পড়াশোনা শেখানো, যে পড়াশোনা শিখছে সেই অনুযায়ী কাজের ব্যবস্থা। সরকারের অনেক কাজ আছে, শুধু চুরি চিটিংবাজি করা ছাড়া, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করা ছাড়া, মানুষের মধ্যে বিভাজন ঘটানো ছাড়া সরকারের অনেক কাজ আছে, যেটা বামপন্থীরা এলে করবে। কিন্তু বিরোধীরা তো বলে আপনারা যখন শাসনে ছিলেন তখন আপনারা ইংরেজি তুলে দিয়েছিলেন একটা সময়, সেখানে দাঁড়িয়ে কি করে শিক্ষা ব্যবস্থা আমলে যদি আমাদের এত খারাপ শিক্ষা ব্যবস্থাই হতো, যে এখন অধ্যাপকরা তৃণমূলের হয়ে গলা ফাটান, তারা সবাই বাম আমলেই পড়াশোনা করেছেন। বিজেপির হয়ে যারা গলা ফাটাচ্ছেন সবাই বাম আমলে পড়াশোনা করেছেন। বাম আমলে কোনো ক্যাবিনেট মন্ত্রীকে জেলে যেতে হয়নি। বাম আমলে কোনো নেতাকে ভিডিওর সামনে অন্য জায়গায় লোকের টাকা খেতে দেখেনি। এই পরিবেশ পরিস্থিতি রাজনীতির মধ্যে হোক বাইরে হোক, সেটা বাম আমলে ছিল না। বাম আমলের ন্যারেটিভটা কী ছিল? শেষ 10 বছর যদি আপনি দেখেন, তৃণমূল বলতো অত হাজার কারখানা বামেরা বন্ধ করে দিয়েছে, আর বামপন্থীরা বলতেন আমরা এই কারখানা তৈরি করেছি। ফলে বামেদের শেষ 10 বছরের ন্যারেটিভ ছিল কাজ হবে কি হবে না। তৃণমূলও কাজ নিয়েই লড়াই করতো, বামেরাও কাজ নিয়ে লড়াই করতো। এখন আপনি ন্যারেটিভ দেখুন, মন্দির হবে না মসজিদ হবে, মসজিদ হলে শাস্তি হবে না মন্দির হলে পুরস্কার হবে, এই ন্যারেটিভটা চলছে। মন্দির মসজিদ করা তো সরকারের কাজ না। সরকার স্কুল কলেজ রাস্তা হাসপাতাল ব্রিজ এসব করবে, মন্দির মসজিদ তো ধর্মপ্রাণ মানুষ করবেন। তাহলে সরকার ওইদিকে যাচ্ছে কেন?
সরকারের যে কাজগুলো করার সেটা করতে পারছে না কেন? এই প্রশ্নই তো সাধারণ মানুষ করছেন। জনতা কি তাই চায়? জনতা তাই চায় তো। মানে আমি আমরা- সরকার যা করছে সেটা কি জনতা চায়? মানে আমি দুই নিশ্চয়ই সরকারের কথাই চাইবে না, বলছি। কারণ যদি চাইতো তাহলে যেখানে রাম মন্দির হলো সেখানে তো বিজেপিকে ভোটে জিতিয়ে দিত। লোকসভায় তো বিজেপি সেখানে হেরে গেছে সেই সিটটায়। তাহলে জনতার তো মানে মন্দির মসজিদে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, কেন থাকবে না? জনতার সাধারণ মানুষের মন্দির মসজিদে ইন্টারেস্ট তো থাকবেই। যে ধর্মপ্রাণ মানুষ তার 100 বার আছে, যে কিন্তু খেলা পাগল মানুষ তার IPL এ 1000 বার ইন্টারেস্ট থাকবে, কিন্তু ওটা সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে স্কুল কলেজ করা, হাসপাতাল করা, শিল্প করা, জিনিসপত্রের দাম কমানো, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা কমানো, এইগুলো সরকারের কাজ। হাসপাতালে 2টো বেড বাড়ানো, এটা সরকারের কাজ। পানিহাটির মাতৃসদনটা ভাঙাচোরা অবস্থায় পোড়ো বাড়ির মতো পড়ে রয়েছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হয়ে যাচ্ছে, ওটা তো সরকারি প্রকল্প ছিল। ওখানে সুলভে মা এবং শিশুর যত্ন নেওয়ার মতো ব্যবস্থা, সন্তানের যা চিকিৎসা ইত্যাদি তার ব্যবস্থা হওয়ার কথা ছিল, বাম আমলে তাই ছিল তো। তাহলে কেন ওটা এরকম ভাঙাচোরা পুরো বাড়ির মতো পড়ে রয়েছে? এইটা সরকারের কাজ, যেটা সরকার করছে না। আসন্ন ভোটে বিধানসভায় যেটা আপনার সাথে একমত বা আপনাদের পার্টির সাথে সিপিএম এবং তৃণমূল একই কথা বলছে, SIR বিরোধী। এক্ষেত্রে আপনার SIR হলো, এখনও চলছে। এক্ষেত্রে আপনাদের দুজনের মতামত এক এবং ভাবনা চিন্তা এক, কোথাও কি আলাদা? চিন্তা এক না। সাধারণ পাবলিক তো বুঝছে এরাও SIR এর বিরুদ্ধে, আপনিও SIR এর বিরুদ্ধে। সাধারণের মতোই সহজ করে বলছি। মোস্তারি বানু SIR এর বিরুদ্ধে মামলা করেছিলেন নভেম্বর মাসে, তখন ষড়যন্ত্রটা সবে শুরু হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করতে গেছেন ফেব্রুয়ারি মাসে, তখন SIR এর প্রসেস শেষ হয়ে গেছে। কিন্তু দুজনের, আপনি তৃণমূল এবং সিপিএমকে দেখুন, দুজনেই কিন্তু SIR বিরুদ্ধে। তাহলে এই SIR এর বিরুদ্ধে SIR তৃণমূল, আমি আপনাকে ছবি দেখিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি, রোজ তো আপনি সেখানে- খবর খুললেই দেখতে পান। হ্যাঁ, ওইটা তো করানো হচ্ছে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সি 71 নম্বর ওয়ার্ড, ওখানে এত বড় বড় হোর্ডিং দেওয়া আছে ইএস স্যার বলে, YES স্পেস SIR। কেন দেওয়া আছে কেউ জানে না। ইএস স্যার মানেটা কি? কেরালায় SIR হলো, কেরালার সরকারি কর্মচারীরা করলেন, সেখানে এরকম কোনো সমস্যা তৈরি হয়নি। তো পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীরা এই যে করলেন, এত সমস্যা কেন তৈরি হলো? পশ্চিমবাংলার সার্টিফিকেট নিয়ে এত সমস্যা কেন? কারণ তৃণমূল লাখে লাখে জাল সার্টিফিকেট বাজারে ছেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে জাল রেশন কার্ড বেরিয়েছে, আপনি নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন। জাল আধার বেরোচ্ছে, আপনি মিডিয়াতে দেখেছেন। তৃণমূলের এই জাল সার্টিফিকেটের জন্যে বাম আমলে সংখ্যালঘুদের জন্য যে OBC A B সার্টিফিকেট করা হয়েছিল, যাতে তারা আরেকটু অগ্রসর হতে পারে অর্থনৈতিকভাবে, পড়াশোনার দিক দিয়ে, যারা ভীষণভাবে পিছিয়ে পড়া, সেই সার্টিফিকেটটা বন্ধ হয়ে গেছে তৃণমূলের আমলে। কেন? ফলে মুখ্যমন্ত্রী একটা লোক দেখানো মামলা SIR নিয়ে করলেন ঠিকই, কিন্তু এই যে সংখ্যালঘুদের জন্য OBC A এবং B সার্টিফিকেট, যেটা পেলে ওদের আর একটু সুবিধা হয়, সেইটা চালু করা হোক বলে সুপ্রিম কোর্টে কোনোদিন মামলা করছেন না তো, বরং উল্টো করছেন। উনি বলছেন এখানে করো না, আন্দোলনটা করো দিল্লিতে গিয়ে। তাহলে উনি SIR নিয়ে এখানে আন্দোলন করছেন কেন? মানে উনি ঠিক করে দেবেন আর কি, RSS এর সাথে কথা বলে উনি ঠিক করে দেবেন সংখ্যালঘুরা কোন বিষয়ে আন্দোলন করবে আর কোন বিষয়ে আন্দোলন করবে না। এটা তো ওনার ঠিক করে দেওয়ার কথা নয়। তাহলে SIR এ কোনো নাম বাদ যাবে না, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা কিন্তু বলিনি। আমরা বলেছিলাম মৃত ভোটার এখান থেকে চলে গেছেন, স্থানান্তরিত ভোটার, তার নাম বাদ যেতে হবে। উনি বললেন 25 সালের ভোটার লিস্টটা দিয়েই ভোট হয়ে যাক। আমরা বলছিলাম না, সেটা হবে না। এই যে 25 সালের ভোটার লিস্টে ভোট হয়ে গেলেই 58 লাখ মানুষ ভোট দিতে আসতেন বোধহয়। আমার ঠাকুরদা, যাকে আমি দেখিনি কোনোদিন, তিনি দুপুরবেলা মাঝে মধ্যেই এসে পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে দুপুরবেলা আসেন আর তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভোট দিয়ে চলে যান। আমি বিকেলে ভোট দিতে গিয়ে দেখি ঠাকুরদা এসেছিলেন, ভোট দিয়ে গেছেন। এই নামগুলো বাদ যেতে হতো তো। তৃণমূল এতদিন এই নামগুলো বাদ দেয়নি কেন? 23 সালে 24 সালে CPIM মানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বারংবার ফর্ম 7 ফিল আপ করে চিঠি দিয়ে এসছে, যারা মারা গেছেন এদের বাদ দিন, দেয়নি কেন? এটা সেটিং নয়? নির্বাচন কমিশন কার আন্ডারে চলে আমরা তো জানি না। ফলে কেন এই নামগুলো বাদ যায়নি? তাহলে SIR এর পক্ষে মৃত স্থানান্তরিত ভোটার বাদ যেতে হবে, বৈধ ভোটার বাদ যাওয়া যাবে না। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যেটার ভিত্তিতে আমাদের ভোট হয় ইত্যাদি ইত্যাদি হয়, সেখানে কোথাও আন্ডার অ্যাডজুডিকেশন বলে কোনো শব্দ নেই। এটা কোথা থেকে এলো? এই কথা আমরা বলেছি। বিজেপি বলল ব্রেকফাস্টে অর্ধেক খেয়ে নিয়েছি, লাঞ্চে বাকি অর্ধেক, ডিনারে আরও ডবল, এইসব। তৃণমূল বললো একটা নামও বাদ যাবে না। আমরা বলেছিলাম যেগুলো বাদ যাওয়ার মতো সেগুলো বাদ যেতে হবে, আর যেগুলো থাকার মতো সেগুলো রাখতে হবে। সেটা ধর্মীয় সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, যা হোক, সেগুলো রাখতে হবে। আমরা এখনও সেই কথা বলে যাচ্ছি। এবারে ভোটটা তো 29 তারিখে হচ্ছে আমাদের এখানে। তো আপনার মনে হয় যে SIR এর যা কাজকর্ম আছে সেগুলো ভোটের আগে শেষ হয়ে যাবে? হচ্ছে না বলেই তো আমরা বিক্ষোভ করলাম, HB টাউন মোড়ে করলাম,
প্রত্যেকটা বিধানসভায় আমাদের বিক্ষোভ হলো যে বৈধ ভোটারকে বাদ রেখে করা যাবে না। কেন নির্বাচন কমিশন এই ঘটনা ঘটাচ্ছে সেগুলোই তো আমরা জানতে চাইছি। সরকারি চাকরি করেন তাকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, অথচ যখন উনি সরকারি চাকরি পেয়েছিলেন তখন তো সমস্ত কাগজপত্র দেখেই সরকারি চাকরি পেয়েছিলেন। এই যে ইআরও এইআরও অফিসার অমুক তমুক যারা আমাদের এইসব কাজকর্ম করলেন তাদের কতজনের নাম অ্যাডজুডিকেশনে চলে এসছে? কেন এসছে? ধর্মীয় সংখ্যালঘু বুথগুলোতে 1000 লোকের বুথ হলে 550-600 লোকের নামে নোটিশ চলে এলো, কেন এলো? আবার উল্টো চিত্র আছে, পানিহাটিতে ধর্মীয় সংখ্যালঘু মানুষ খুবই সামান্য, কিন্তু তাও প্রচুর লোকের নাম বুথের পর বুথ ধরে বাদ গেছে। তাহলে যে বিজেপি ধর্মীয় সংখ্যাগুরু অংশকে বাঁচাবে বাঁচাবে বলে এত কথা বললো, তারা আজ কোথায়? মতুয়াদের নাম কেন বাদ গেল? ধর্মীয় সংখ্যাগুরু অংশের নাম কেন বাদ গেল? রাজবংশীদের নাম কেন বাদ গেল? বিজেপিকে উত্তর দিতে হবে তো। এবারে ভোটটা তো 29 তারিখের মধ্যে আপনার পুরো মনে হয় পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাবে নির্বাচন হওয়া উচিত। করতে পারবেন কিনা সেটা তো ওদের ব্যাপার, আমার মনে হয় দিয়ে তো কিছু হবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব ওটা করা, আমরা তো চাইবো ওটা আগে হয়ে যাক। আর না হলে তাহলে ভোটটা কিভাবে হবে? না হলে সেটা নির্বাচন কমিশন জানেন তারা কিভাবে করবেন। সেটার এখনো পর্যন্ত কোনো হিসাব তো আসেনি। আমরা তো প্রতিদিনই হিসেবই চাইছি, এখানেও চাইছি, দিল্লিতে চাইছি, মিটিং করে চাইছি, সমাবেশ করে চাইছি, বারংবার প্রশ্নের উত্তর তো চাইছি। একটা হাওয়ায় কথা উঠছিল না যে রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে, এরকম কি? হওয়ার কথা তো আমি বলতে পারবো না, না, রাজনীতিবিদরাই চলছেন বা বিরোধী পার্টিরা কোনো সলিউশন না, গণতন্ত্রের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয় এটা, ফলে এগুলো না হওয়াই উচিত। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে প্রতিকুল রহমান নিয়ে। আপনাদের দলের একজন খুব একনিষ্ঠ কর্মচারী বলতে পারেন, কর্মী বলতে পারেন এবং সদস্য, সে যখন চলে গেল এবং সে চলে গেল মানে আপনাদের একদম উল্টো দিকের আসনে গিয়ে বসলো, আপনার এর ব্যাখ্যা কি দেবেন? প্রতিকুল রহমান আমাদের পার্টিতে ক্লোজড চ্যাপ্টার এখন, কিন্তু এই তো সবচেয়ে বেশি মানে অবদান রেখেছিল। অবদান কোনো মানুষের তো বেশি হয় না, সবার মিলিত অবদান হয়। আমি যতটুকু অবদান রেখেছি, কি মীনাক্ষী রেখেছি, কি সৃজন রেখেছি, কি শতরূপ রেখেছে, ওটা আমাদের রাজনীতিতে কোনো আলাদা আলাদা অবদান বলে দেখা হয় না, আমাদের কালেকটিভ তো, ফলে আমাদের সম্মিলিত অবদান। মানে যতক্ষণ আছে ততক্ষণ কাজ করছে, চলে গেলে তারপর আর তাকে ভুলে যাওয়া যায়। বিরোধী রাজনীতিতে চলে গেলে আপনি কিভাবে তাকে মনে রাখবেন? তৃণমূলের মতো যে কালকে বিজেপি, আজকে আমার দলে ছিল বন্ধু, কাল চলে গেল শুভেন্দু, পরশু আবার চলে এলো অর্জুন সিং, তারপর আবার চলে গেল রাজীব ব্যানার্জি, তারপর আবার ফিরে এলো বাবুল সুপ্রিয়। এটা সার্কাস না রাজনৈতিক দল। না, আপনাদের দলের আদর্শ নয় এটা, যে যদি কেউ চলে যায় তাকে মানানো। রাজনৈতিক দলে চলে গেলেও তার তো আদর্শচ্যুতি হয়ে গেছে। কেউ রাজনীতি করতো, তার সাথে কোনো মতাদর্শগত বিতর্ক হলো, সে বসে গেল। এরকম বহু মানুষের কাছে পার্টি কমরেডরা আবার পরে গিয়ে কথা বলে সমস্যা মিটিয়ে তাকে রাজনীতিতে নিয়ে এসছে। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে, মিডিয়ায় আসে না। কোনটা মিডিয়ায় আসে? যেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলে চলে যায়, কারণ এটা মিডিয়ার চর্চার বিষয় হয়, হতে পারে, অসুবিধা নেই। কিন্তু যে আদর্শ বিক্রি করে দিয়েছে, অন্য আদর্শের কাছে যে বিক্রি হয়ে গেছে, তাকে নিয়ে তো আর কোনো আলোচনা করে লাভ নেই। এবারে আমি একটা ব্যক্তিগত প্রশ্নে আসবো, মানে ব্যক্তিগত আদর্শ বা ব্যক্তিগত মনের ইচ্ছাটা আসবো, সেটা মানে একজন পলিটিশিয়ানের বাদ দিয়ে একটা সাধারণ মানুষ হিসাবে আপনি তো নিজেকে প্রথম ভাববেন, আপনি একজন সাধারণ মানুষ, একজন ভোটার তো সবাই। তাহলে আমার মতন আপনিও পরে প্রার্থী, তাহলে অ্যাজ এ ম্যান হিসাবে, মানুষ হিসাবে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনের মধ্যে কাকে বেশি আপনার পছন্দ? ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি চিনি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চিনি। গত 15 বছরে পশ্চিমবাংলার রাজনীতিকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন, বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে সর্বনাশ করেছেন, নারী নিরাপত্তার প্রশ্নে ফেল করেছেন, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা আটকাতে পারেননি, বাংলায় নতুন কাজ তৈরি করতে পারেননি, তার দলের কোনো দুর্নীতির প্রশ্নে কোনোদিন শক্ত অবস্থান নিতে পারেননি। এতে 10-এর মধ্যে আমার কথার ভিত্তিতে যা নাম্বার দেওয়া যায় আপনি দিয়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার দলের দুজন মুখ্যমন্ত্রী, একজন জ্যোতি বসু এবং একজন আপনার বুদ্ধদেব ভট্টাচার্য। এই দুজনের মুখ্যমন্ত্রিত্বের মধ্যে আপনাকে বেশি প্রভাবিত কে করেছে? আমাদের সামগ্রিক সিদ্ধান্ত, ফলে প্রভাবটা আমাদের দুজনের মিলমিশেই ছিল। না, আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত প্রশ্নের দিকে গেছি। সেটা বুঝেছি, কিন্তু আমাদের তো সামগ্রিক হয় গোটাটা। ফলে যখন একদম ছোট্ট তখন সেই দূরে জ্যোতিবাবুকে দেখতাম আর কি, ফলে ওই একটা ছোটোবেলার থেকে যদি বলেন তাহলে জ্যোতিবাবু। আর আমরা যখন বড় হয়ে উঠছি তখন এই সিঙ্গুর, নন্দীগ্রাম বলুন, আইটি সেক্টর বলুন, সেক্টর 5, নিউ টাউন, এটা ওটা মিলেই যে নতুন স্বপ্ন তৈরি করা, এইটা বুদ্ধদেব ভট্টাচার্য অনেক বেশি করে সেই সময় আমাদের প্রভাবিত করেছিলেন। খুব সুন্দর। পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। এরপরে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে মিট করছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী? ভালো প্রতিক্রিয়া, মানুষ অনেক যন্ত্রণার কথা বলছেন,
অনেক সমস্যার কথা বলছেন, সমাধান করবেন কিভাবে সেগুলো জানতে চাইছেন, ফলে ইতিবাচক প্রতিক্রিয়া আছে। সেক্ষেত্রে আপনি আশাবাদী? অবশ্যই। শেষের দিকে আমরা পডকাস্টে চলে এসেছি। এখন তো আপনার কিছু আদর্শের কথা শুনবো, যেটা সাধারণ যুবক যুবতীদের প্রভাবিত করবে। আপনি নিজে একজন যুবক, সুতরাং আপনি নতুন জেনারেশন যারা আজকের আপনার পডকাস্ট দেখছে, তারা তো কেউ সবাই ভোটার, আবার অনেকে আছে ভোটার হবে, কেউ আছে অনেক ছোট ছোট যারা আদর্শতে অনুপ্রাণিত হবে। তো আপনি নেক্সট জেনারেশন বা আজকে জেনজিদের কি বার্তা দেবেন? আপনাদের জেনজি দরকার তো। অবশ্যই প্রয়োজন। আমি আপনাকে একদম শুরুতে বলেছিলাম যে রাজনীতি হচ্ছে যে কয়েকজন কুপমণ্ডুকের জায়গা হয়ে না যায়, সেই চেষ্টাটা আমাদের করতে হয়। ফলে নতুন প্রজন্মের যারা আছে তাদের উদ্দেশ্যে আমরা এই কথাই বলবো যে রাজনীতি আসলে আমাদের গোটা জীবনকে নিয়ন্ত্রণ করছে। রাজনীতি নিয়ন্ত্রণ করে দিচ্ছে যে এমবিএতে পড়তে গেলে আমাকে কত পয়সা দিতে হবে। রাজনীতি নিয়ন্ত্রণ করে যে নতুন মোবাইল ফোন কিনতে গেলে আমাকে কত খরচ করতে হবে, কত ইএমআই দিতে হবে। রাজনীতি নিয়ন্ত্রণ করে যে আমাকে বাবা মাকে ছেড়ে লাস ভেগাসে চাকরি করতে যেতে হবে না ব্যাঙ্গালোরে চাকরি করতে যেতে হবে, না আমি বাবা মার কাছে কলকাতায় থাকতে পারবো। তাহলে যে রাজনীতি আমার জীবন, ভবিষ্যৎ, সম্পর্ক, কমিটমেন্ট গোটাটাকে নিয়ন্ত্রণ করছে, ভালোবাসার পরিচয় দিতে গিয়ে কোনো কোনো জায়গায় মব লিঞ্চিং হচ্ছে আমার দেশের মধ্যে। প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার মধ্যে মব লিঞ্চিং হচ্ছে ধর্ম, জাত ইত্যাদিকে ধরে। ফলে আমার ভালোবাসা, আমার কমিটমেন্ট, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ, এই গোটা আমাদের জীবনকে যখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে, তখন রাজনীতিতেও আমাদের আরও বেশি ভোকাল হওয়া উচিত যে কোনটা ভালো রাজনীতি আর কোনটা খারাপ রাজনীতি। এই ডিফারেন্সিয়েশন করে নতুন প্রজন্ম যদি আরও বেশি করে রাজনীতিতে ইনভলভ হয়, তাহলে আসলে রাজনীতির মধ্যে যে পাঁকগুলো আমরা দূর থেকে দেখি, সেই পাঁকটা সরাতে অনেক সহজ হবে, সুবিধা হবে। তাহলে নতুন জেনজিদেরকে বলবেন একটাই, যে আপনি তাদের আদর্শে, মানে তারা যেন একটা জায়গা থেকে আদর্শচ্যুত না হয়। তারা আদর্শচ্যুত না হোক, তারা রাজনীতি নিয়ে আরও বেশি ইনভলভ হোক, ভালো খারাপ নিয়ে চর্চা করুক। এই চর্চাটা কমে গেলে আসলে চোর চিটিংবাজদের সুবিধা হয়, যে রাজনীতি নিয়ে বেশি কথা বলি না বাবা, তাহলে ওদের সুবিধা হয়, এ ওখান থেকে খাবে, ও ওখান থেকে খাবে। আর যদি বেশি মানুষ ইনভলভ হয়ে পড়েন, তাহলে আসলে খাওয়া খাবিটা বন্ধ হয়ে যাবে। এইটা আমরা চাই। এখন দেখা যায় সাধারণভাবে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, কিছুটা আপনি প্রথম দিকে কিছুটা মাঝখানে পডকাস্টে বলছিলেন না যে এখন বাংলা মিডিয়ামে স্টুডেন্ট নেই, ইংলিশ মিডিয়াম থেকে বেরোচ্ছে। এটা খুব বাস্তব সত্য, এবং আমাদের প্রত্যেকটা বাড়িতেই তাই হয় যে বাংলা মিডিয়ামে পড়েছে। বাংলা ইংরেজি ভাগ করিনি, হ্যাঁ, আমি বলেছি সরকারি এবং বেসরকারি। সেক্ষেত্রেও যদি সরকারি স্কুলে ছাত্র কমে যাচ্ছে, বেসরকারি স্কুলে বাড়ছে। ঠিক আছে, বেসরকারি ইংলিশ মিডিয়ামগুলোই সাধারণত হয়। তো সেই অর্থে দেখা যাচ্ছে তাদের পড়াশোনার চাপ এবং তাদের কেরিয়ারের ভাবনা একটাই, যে আমি জয়েন্ট দেবো, নাহলে নিট দেবো, কেরিয়ারে কিছু একটা যাবো। আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমি জেনজিদের সঙ্গে মেলামেশা করে, এরা না এই পলিটিক্সটাকে খুব ছোট করে দেখে। হ্যাঁ, সব, কোনো পলিটিক্স বলছি না, তৃণমূল, বিজেপি, সিপিএম, ওরা কোনোটাকেই পছন্দ করে না। এইরকম একটা মানে ওদের মন তৈরি হয়ে গেছে কেন? আর সমাজ সেই থেকে কারণেই তো তার কাছে বামপন্থীদের আরও বেশি করে পৌঁছাতে হবে। নিটের পরীক্ষায় দুর্নীতি হলে যে আসলে তার বিরুদ্ধে লড়তে হয়, এবং সেই লড়াই করতে করতে সে বামপন্থায় আকৃষ্ট হোক, আমরা তো এরকমই একটা দিন চাই। তার জন্য আমরাও লড়াই করছি, আমরাও তাদের কাছে আরও বেশি করে পৌঁছানোর চেষ্টা করছি যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হিসেবেই তারা বামপন্থীদেরকে লাল ঝান্ডাটাকে দেখুক। তাহলে জেনজিদের জন্য বলার একটাই, যে আদর্শ তো একটা থাকতে হবে, অর্থাৎ এই আদর্শটা তোমার নিজের বাঁচার জন্য। এবং সেক্ষেত্রে কলতনবাবু যেটা আমাদেরকে সবাইকে জানালো, যে একটা আদর্শের মধ্যে দাঁড়িয়ে নিজের কেরিয়ার তৈরি করতে হয়, একমত তো আপনিও? সেইখানে দাঁড়িয়ে জেনজিদের জন্য একটা আদর্শ থেকে তারা বেরিয়ে আছে। তারা একটাই কথা ভাবে যে আমি শুধু কেরিয়ারটা নিয়ে ভাববো, আমি হয়তো পড়াশোনা করে বাইরে চলে যাব, আমার কি দরকার, আমি তো ওয়েস্ট বেঙ্গলই থাকবো না, আমি কেরিয়ার রাজনীতিতে রাখবো কেন? ভাবার দরকার আছে। একটা টাইমে এই কেরিয়ারের মধ্যেও যে সমস্যা তৈরি হয়েছে, টিসিএস ইদানিং কত কর্মী ছাঁটাই করলো সেটা আমরা তো সবাই দেখেছি। এবং শুধু টিসিএস না, আরও এরকম বড় বড় কোম্পানি রয়েছে, তারা ব্যাপক ধরনের কর্মী ছাঁটাই করছে। যে কর্মীরা ছাঁটাই হচ্ছেন তারাও কিন্তু একজোট হচ্ছেন, কারণ তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করার প্রয়োজন আছে বলে। একটা ওই এভিয়েশন কোম্পানি, তারা কিছুদিন আগে কর্মী ছাঁটাই করলো, কর্মীরা বিরাট বিক্ষোভ করলেন। ফলে মানুষের যখন প্রয়োজন হয়, ক্রাইসিস হয়, তখন মানুষকে একজোট হতে হয়, বিক্ষোভ করতে হয়। এই যে যারা আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দেন, সেই ফুড ডেলিভারি বা অন্য জিনিস ডেলিভারির যে পার্টনাররা, তারাও কিন্তু তাদের দাবি আদায়ের জন্য একজোট হচ্ছেন, রাজনীতি করছেন তার অধিকারের জন্য। আমরা চাই সব মানুষ তার অধিকারের জন্য এই রাজনীতিতে আসুন। এবার আমরা র্যাপিড ফায়ারে আসবো। আমি কিছু কোশ্চেন করবো, ঝট করে উত্তর দিয়ে দিন। আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আপনার টাইম বের করে আমাদের সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো প্রথম প্রশ্ন হচ্ছে যে জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? জ্যোতি বসু। মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বামপন্থা শক্তিশালী? বামপন্থা। 34 বছরের শাসন সাফল্য না দীর্ঘমেয়াদী ক্ষতি? সাফল্য। সিঙ্গুর উন্নয়ন, সিঙ্গুরের ভুল সিদ্ধান্ত? সিঙ্গুর উন্নয়ন। নন্দীগ্রাম প্রয়োজন ছিল, নন্দীগ্রাম ভুল ছিল? শিল্প প্রয়োজন ছিল। ক্যাডার শক্তি, ক্যাডার দাপট? শক্তি। দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত স্বাধীনতা? শৃঙ্খলা। আন্দোলনের রাজনীতি, প্রশাসনিক ব্যর্থতা? আন্দোলন। আদর্শ দৃঢ়, আদর্শ পুরনো? হ্যাঁ, আদর্শ দৃঢ়, আদর্শ পুরনো? দৃঢ়। বাস্তবতা অস্বীকার, বাস্তবতা মেনে নেওয়া? বাস্তবতাকে মেনে নিতেই তো হয়। ফিরে আসা সম্ভব, ফিরে আসা কঠিন? সম্ভব। যুব সমাজ দূরে সরে গেছে, আবার ফিরিয়ে আনতে হবে? যুব সমাজ পাশে আছে। বিজেপি আসল হুমকি, বিজেপি বাড়িয়ে বলা হচ্ছে? আরএসএস আসল হুমকি। তৃণমূলকে হারানো জরুরি না বিজেপিকে? বিজেপিকে হারালে তৃণমূল হারবে, তৃণমূলকে হারালে বিজেপি হারবে। আরএসএসেরই তো দুটো হাত। দলের ভেতরে সমস্যা আছে না দল একেবারে ঐক্যবদ্ধ? দল ঐক্যবদ্ধ। পুরনো নেতৃত্বের সমস্যা নাকি অভিজ্ঞতার অভাব? কোনো সমস্যাই নেই। গণনেতা নেই নাকি নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে? নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে তো আগের আমলের নেতাদের হাত ধরেই। এই ব্যাটনটা হাত বদল হওয়া বামপন্থী রাজনীতিতে দীর্ঘকালীন ঐতিহ্য। শহরে শক্তি আছে না গ্রামের শক্তি দুর্বল? না না, গ্রামে যথেষ্ট শক্তিশালী। সোশ্যাল মিডিয়া গুরুত্বহীন নাকি সোশ্যাল মিডিয়ার জরুরি? নেটেও আছি, হেঁটেও আছি। ভুল স্বীকার না ভুলকে সমর্থন? হ্যাঁ, ভুল স্বীকার নাকি ভুলকে সমর্থন? বামপন্থীরা কোনোদিন ভুলকে সমর্থন করেনি। ক্ষমতা আগে নাকি আদর্শ? আদর্শ আগে। সমঝোতা করব না করব না? কার সাথে? যে কোনো পরিস্থিতিতে? না, ওই রকম তো হয় না। পরিস্থিতি অনুযায়ী তার প্রয়োজন, তার রণকৌশল। তাহলে সমঝোতার একটা গুরুত্ব আছে? অবশ্যই। বাম ফ্রন্ট তো একটা সমঝোতার ভিত্তিতেই হয়েছিল, দীর্ঘদিন চলেছে, এখনো চলছে। সমালোচনা শুনি না সমালোচনা এড়িয়ে যাই? অবশ্যই শুনতে হবে। দ্রুত বদল চাই না ধীরে বদল চাই? প্রয়োজন অনুযায়ী বদল চাই। জিততেই হবে নাকি সম্মান নিয়ে হারলেও চলবে? যে শত্রু বাংলাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার বিরুদ্ধে জিততেই হবে। ধন্যবাদ আজকের কলতানকে নমস্কার। এতটা সময় আমাদের সঙ্গে দেওয়া এবং এরকম একটা পরিস্থিতি দেওয়া যেখানে আপনার ইমিডিয়েট এখন মিটিং রয়েছে। তো দর্শকের জন্য বলার এবং আপনার দর্শকের জন্য যদি কিছু বক্তব্য থাকে আপনি সবাই দিয়ে ভালো আমাদের থাকবেন। podcast শেষ করব। এই চ্যানেলটা নিয়মিত করে দেখবেন। রাজনৈতিক আদর্শ, বিতর্ক ইত্যাদির মধ্যে দিয়েও আমাদের যেন ব্যক্তিগত যা বোঝাপড়া ইত্যাদি সেটা নষ্ট না হয়, সেইটার জন্যই আমাদের বলা। আর কয়েকদিন পরেই বাংলা নববর্ষ। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, আমাদের এটা চ্যানেলের আমি- তরফ থেকে হ্যাঁ। ডিআরএস এর একটি ছোট্ট ধন্যবাদ। মেমেন্টো আজকে দিনটাকে নমস্কার। স্মরণ করার জন্য এবং স্মরণ করে রাখার জন্য একটি এরে ছোট্ট মিষ্টি আবার- মুখ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখছিলেন ডিআরএস পডকাস্ট। আজ আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি পানিহাটি বিধানসভার সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। আপনারা আমাদের এই ডিআরএস পডকাস্টকে যত বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তত বেশি আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। আশা করছি আপনাদের এই সমস্ত সাবস্ক্রিপশন আমাদেরকে উৎসাহ দেবে। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।